আজ তোমাদের পড়াবো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের আমি ছবি আঁকছি, ছবিটার দিকে লক্ষ্য করো। একটা মোটামুটি একটা ওভাল গোল শেপ আঁকবো, সেই গোল শেপের আঁকার ওপরই সম্পূর্ণটা আমাদের দাঁড়াবে। মোটামুটি একটা গোল শেপ আঁকলাম। মোটামুটি আঁকাটা দেখো, সব থেকে বড় কথা হচ্ছে আমাদের একটা মোটামুটি একটা সুন্দর করে ড্র করাটাই দরকার। সেই ড্রয়ের উপর অনেকটা কিছু তো নির্ভর করে। তো সেখানে চেষ্টা করবা যাতে যতটা বড় সূক্ষ্ম করার চেষ্টা করবা, সেই সূক্ষ্ম করার উপরে কিন্তু মোটামুটি একটা নির্ভরশীলতা থাকবে। আমি যখন পয়েন্টগুলো করব তখন তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবা কোনটা কি। তার আগে আমি আমার ড্রটাকে কমপ্লিট করে নিচ্ছি, তাহলে কি হবে কি তোমাদের বুঝতে সুবিধা হবে।
আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে কি করতে হবে না করতে হবে। দেখো এই যে জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলো ফাঁকা থাকবে। এই যে আমি যে নীল কালার দিচ্ছি, এই জায়গাগুলো কিন্তু ফাঁকা থাকবে। হ্যাঁ, আমি আগে পয়েন্টগুলো করে দিচ্ছি, তারপরের অনুযায়ী আমি সম্পূর্ণটাই যাব। ঠিক আছে, তারপরের অনুযায়ী যাব। ফিগারটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন। আমরা মোটামুটি একটা চিত্র আমরা একটা পেয়ে গেছি, নিউক্লিয়াসের চিত্র পেয়ে গেছি। এবার আমরা নিউক্লিয়াস সম্বন্ধে আমরা একটু জানবো। তো দেখো প্রথমেই আসি আমরা, যে নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রবার্ট ব্রাউন। কোথায় থাকে? দেখো প্রোক্যারিওটিক কোষ, সেই প্রোক্যারিওটিক কোষে আদর্শ নিউক্লিয়াস থাকে না। ইউক্যারিওটিক কোষে সাধারণত কোষের কেন্দ্রস্থল, আমরা কোষটা যদি লক্ষ্য করি কোষের কেন্দ্রস্থল, সেই কেন্দ্রস্থলে নিউক্লিয়াস থাকে। কিন্তু কোষের বিপাকীয় যে ক্রিয়া থাকে তার উপস্থিতির উপর নির্ভর করে মাঝে মাঝে এদের স্থান পরিবর্তন হয়ে থাকে, এবং পরিণত উদ্ভিদ কোষের বড় কোষঘর সৃষ্টি হওয়ার ফলে পরিধির দিকে অবস্থান করে। তো এবার দেখো এখানে তো আমরা খুব সহজে অবস্থান আমরা বলে ফেললাম। এরপরে দেখো আমরা বলতে পারি সংখ্যা কি আসতে পারে। একটি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকতে পারে, আবার অনেক কোষে বলতে পারি দুই বা তার বেশি বা ততোধিক নিউক্লিয়াস থাকতে পারে। তো সেরকমই প্যারামোসিয়াম একটি এককোষী প্রাণী, আমরা বলতে পারি, তার মানে বুঝতেই পারছি কটা থাকবে। আবার সেখানে মেরুদণ্ডী প্রাণী, আমাদের যে অস্থি থাকে, মজ্জাকোষ থাকে, সেখানে আমরা দেখতে পাই। তাহলে এরকম ভাবে নিউক্লিয়াস আমরা তাদের দেখতে পাই। এবার দেখো গঠন যদি চলে আসি, নিউক্লিয়াসের চারটা অংশ। কি কি চারটা অংশ? প্রথম অংশ হচ্ছে নিউক্লিয় পর্দা। দ্বিতীয় অংশ যদি চলে যাই তাহলে আমরা বলতে পারি নিউক্লিয় প্লাজম। তৃতীয় অংশ যদি চলে যাই আমরা বলতে পারি নিউক্লিয় লাশ। আর লাস্ট যে অংশ আমরা বলতে পারি নিউক্লিয় জালিকা। দেখো এখানে আমি আমার মতো করে পয়েন্টটা করেছি, আমার সুবিধা মতো। তোমরা তোমাদের মতো সুবিধা মতো পয়েন্ট এখানে করতে পারো। তো দেখো প্রথমে আমরা আসছি নিউক্লিয় পর্দা। ঠিক আছে, নিউক্লিয়াসের বাইরে যে পর্দা থাকে তাকে নিউক্লিয় পর্দা বলে।
এটা প্রোটিন লিপিড দ্বারা গঠিত হয়, এর গায়ে অসংখ্য ছিদ্র থাকে, সেসব ছিদ্রগুলোকে আমরা নিউক্লিয় ছিদ্র বলি। ঠিক আছে, এই যে নিউক্লিয় ছিদ্র এবং নিউক্লিয় পর্দা, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। তাহলে নিউক্লিয় পর্দাকে আমরা বলতে পারি অনেক সময় ক্যারিওথিকা। তাহলে আসতে পারে ক্যারিওথিকা কাকে বলে, নিউক্লিয় পর্দার আমরা সংজ্ঞা বললেই আমরা পেয়ে যাবো। তো নিউক্লিয় ছিদ্র পড়ছে নিউক্লিয় পর্দার মধ্যে। নেক্সট আমরা চলে আসছি নিউক্লিয় প্লাজম। তাহলে কি নিউক্লিয় প্লাজমটা কি? নিউক্লিয়াসের মধ্যস্থিত ঘন জেলিন ন্যায় পদার্থকে আমরা নিউক্লিয় প্লাজম বলি, এবং একে আমরা ক্যারিওলিম্ফো বলে থাকি। তারপরে চলে আসছি আমরা নিউক্লিওলাস। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে যে ঘন গোলাকার বস্তু অম্লীয় রঞ্জকে রঞ্জিত হয় তাকে নিউক্লিওলাস বলি। নিউক্লিয়াসে এক বা একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। এছাড়া আমরা বলতে পারি এটা ফসফোপ্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত হয়। লাস্ট আসছি নিউক্লিয় জালিকা। নিউক্লিয় প্লাজমের মধ্যে অসংখ্য দীর্ঘ পেঁচানো সূত্রাকার অংশ দেখা যায়, একে আমরা বলি নিউক্লিয় জালিকা। কোষ বিভাজন যখন ঘটে তখন নিউক্লিয় জালিকায় জলটাকে বার করে দেয়, যার ফলে সেটা ক্রোমোজোমে পরিণত হয়। ক্রোমোজোমের ওপর বিন্যস্ত সূক্ষ্ম সূক্ষ্ম পুঁতির ন্যায় যেসব রাসায়নিক বস্তু আমরা দেখতে পাই তাদেরকে আমরা বলি জিন। তার মানে অর্থাৎ আমরা এখানে বলতে পারি জিন হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। দেখো এর কাজ যদি চলে যায় তাহলে আমরা বলতে পারি যে কোষের যাবতীয় যে ক্রিয়াকলাপ সেগুলো নিয়ন্ত্রণ করে, আরএনএ এবং প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করে, বংশগত বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে এবং বহন করে। তাহলে আমরা খুব সহজে যদি সংজ্ঞা চলে আসি তাহলে বলতে পারি ক্রোমোজোম যুক্ত পর্দা পরিবৃত প্রায় গোলাকার কোষীয় অঙ্গাণুকেই আমরা বলছি নিউক্লিয়াস। এখানে আরেকটি প্রশ্ন আছে, যেটা হচ্ছে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক কেন বলা হয়? দেখো নিউক্লিয়াস কোষের একটা গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ আমরা বলতে পারি যে কোষের প্রাণকেন্দ্র। এর মধ্যে কোষের যাবতীয় বিপাক ঘটে, সেই বিপাকগুলোকে নিয়ন্ত্রণ করে এবং কোষ বিভাজনে একটা ভূমিকা দেখা যায়। নিউক্লিয়াস বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী পদার্থ, ডিএনএ ধারক বাহক, তাই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এছাড়াও আমরা বলতে পারি যে এই যে আমরা একটু আগে একটা কথা বললাম যে একাধিক নিউক্লিয়াস বা একটি নিউক্লিয়াস, তো যখন উদ্ভিদ কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে তখন তাকে সিনোসাইট, আর প্রাণী কোষে যখন থাকবে তখন সিনোসিটিয়াম কোষ বলে। তো এখানে দেখো একটি ওয়ার্ড আমি ইউজ করলাম জিন। তাহলে ক্রোমোজোমের বংশগতির নির্ধারক অংশকে আমরা জিন বলি, এটা মাথায় রাখবো। অর্থাৎ ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ, যা বংশগতির ধারক এবং বাহক রূপে আমাদের নির্ভর করে। এবার আমরা করব হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তোমরা যারা পেন দিয়ে আঁকতে পারবে আঁকবে, নচেত কিন্তু পেন কিন্তু ব্যবহার করো না। এবার আমি মাইটোকন্ড্রিয়াটাকে আঁকবো।
দেখো এটা মোটামুটি একটা মাইটোকন্ড্রিয়ার ছবি আমি আঁকলাম, এবার আমি পয়েন্ট করব। ঠিক আছে, পয়েন্টগুলো খুব সহজ, কঠিন না, পয়েন্টগুলো খুবই সহজ। যদি আমরা একটু মাথা খাটিয়ে যদি পয়েন্টগুলো জেনে নিই, তাহলে আমাদের পক্ষে মাইটোকন্ড্রিয়ার পয়েন্ট করা খুব কঠিন কাজ নয়, একদমই কঠিন কাজ নয়। খুব সহজভাবে আমরা মাইটোকন্ড্রিয়ার পয়েন্ট করে নিতে পারি। তো দেখো এখানে দেখো, আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যদি চলে যাই, আমি পয়েন্টগুলো দেখাবো কোনগুলো কোন পয়েন্ট। মোটামুটি ছবি দেখতে পেয়েছো। তো এখানে দেখো আমাদের এটা আমরা কার ছবি এঁকেছি, মাইটোকন্ড্রিয়ার ছবি এঁকেছি। তো মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী বেন্ডা। অবস্থান কি, সমগ্র উদ্ভিদ কোষ প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত আকারে ইতস্ততভাবে ছড়িয়ে থাকে। তবে ব্যতিক্রম বলতে পারি ব্যাকটেরিয়া,
নীলাভ সবুজ শৈবাল স্তন্যপ্রায়ী পরিণত লোহিত কণিকায় থাকে না। এবার গঠন কি মাইটোকন্ড্রিয়া দেখো, আমরা যদি খুব ভাবে যদি যাই, খুব ভালো করে যদি বলি, দুটো পর্দা দ্বারা, একটা হচ্ছে অন্তঃপর্দা, একটা হচ্ছে বহিঃপর্দা। অর্থাৎ আমরা বলতে পারি যে মাইটোকন্ড্রিয়া দুটি একক পর্দা দ্বারা গঠিত, যার বাইরের টিকে আমরা বহিঃপর্দা আর ভেতরের টিকে আমরা অন্তঃপর্দা বলি। এই দুটো পর্দার মধ্যবর্তী প্রকোষ্ঠকে বহিঃপ্রকোষ্ঠ বলি, বা যেটাকে আমরা পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বলি। অন্তঃপর্দা ঘেরা প্রকোষ্ঠকে আমরা অন্তঃপ্রকোষ্ঠ বলি। বহিঃপর্দার বহির্দেশে বৃন্তহীন পার্শ্বনের অর্ধএকক থাকে। অন্তঃপর্দার অন্তর্দেশে অসংখ্য আঙ্গুলের মতো, যে এরকম এরকম, ঠিক আছে, এরকম দেখো আঙ্গুলের মতো কৃষ্টি, আমরা ছবিতে দেখো দেওয়া আছে, আঙ্গুলাকার ভাঁজ দ্বারা গঠিত কৃষ্টি দেখতে পাই। এই কৃষ্টি ও অন্তঃপর্দার গায়ে অসংখ্য ছোট ছোট কণার মতো দেখা যায়। এগুলোকে F02 F1 দানা, বা যেটাকে আমরা বলি ফার্নান্ডেজ মোনান অর্ধএকক বস্তু। এই F02 F1 তিনটা অংশে বিভক্ত, একটা হচ্ছে ভূমি, দ্বিতীয় হচ্ছে বৃন্ত, তৃতীয় হচ্ছে মস্তক। এবং এই অন্তঃপ্রকোষ্ঠতে এক ধরনের তরল থাকে, সেটা হচ্ছে ধাতু। খুব সহজভাবে আমরা মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে আমরা বলতে পারি যে মাইটোকন্ড্রিয়াটা কি, মাইটোকন্ড্রিয়ার মধ্যে খুব সহজ পদ্ধতির সাহায্যে আমরা বলতে পারি যে এই মাইটোকন্ড্রিয়ার কোষের শক্তিগড় বলা হয়। কেন? মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষের শক্তি উৎপন্ন হয় বলে একে কোষের শক্তিগড় বলে। কাজ কি? কাজ হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় কেপ সাইকেল যে ঘটে, তোমরা ক্লাস 9-এ গিয়ে কেপ সাইকেল সম্বন্ধে পড়বে মাইটোকন্ড্রিয়াতেই। কেপ সাইকেলের প্রয়োজনীয় বিপাক বা বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, দেহের বিভিন্ন জৈবিক কাজের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে, এবং ফ্যাটি অ্যাসিড থাকে, সেই ফ্যাটি অ্যাসিডের ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে থাকে এই মাইটোকন্ড্রিয়ায়। দেখো এছাড়াও আমরা খুব সহজভাবে যদি বলি যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা দ্বিতন্ত্রী, ডিএনএ, আরএনএ এবং রাইবোজোম দেখতে পাই। আর বলা যেতেই পারে যে মাইটোকন্ড্রিয়া দেখতে দণ্ডাকার হয়, গোলাকার হয়, ডিম্বাকার হয় বা সূত্রাকার অনুযায়ী হয়। আমাদের মাইটোকন্ড্রিয়ার এইটুকুনটা পড়লেই কিন্তু সেটা যথেষ্ট, এর থেকে বেশি পড়ার দরকার পড়ে না। এতটুকুনটাই থাকছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর বাড়িতে ছবিগুলোকে অবশ্যই আঁকতে হবে, খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ। ভালো থেকো, সুস্থ থেকো।